যে এনসিপি কে জামাত গ্যাসা বলতেছিলেন, আসলে কি এটা সত্য? একদম ছোট করে। তো জামাতের সাথে বা ওই আন্দোলন থেকে শিবিরের সাথে এনসিপির নেতা বা আমাদের সবারই সম্পর্ক ছিল। যে আসলে কি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে? সকলে যেভাবে সংশয় প্রকাশ করছে, আমিও কিছুটা সংশয় আছে যে ইলেকশনটা যথাসময়ে হবে কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্বন্ধে আপনার কি ধারণা? বাংলাদেশের এই গণ অভ্যুত্থান বিপ্লব পরবর্তী বাংলাদেশকে এখন আমূল বদলে দেওয়ার, সিঙ্গাপুরের লি কুয়ান ইউ কিংবা মালয়েশিয়া মাহাথির মোহাম্মদের মতো কিংবা দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মতো সেটা কিন্তু পারেন নাই। প্রিয় দর্শক, নাগরিক সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হচ্ছে কি, এ নিয়ে যখন নানা জল্পনা কল্পনা চলছে, সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় দলগুলো তাদের প্রার্থিতা চূড়ান্ত করেছেন। সেই সাথে আরও অনেকগুলো দল, আজকে দেখছি 8 দল, তারা আন্দোলনের মাঠে নেমেছেন যে না, জাতীয় নির্বাচন আগে, দরকার হলো গিয়ে গণভোট। এসব নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরু। নুরু ভাই, আপনাকে স্বাগত। আমরা জানি যে উনি গণ অধিকার পরিষদের সভাপতি। আমরা শুরুতে একটু জানতে চাই যে আসলে এই যে সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে নির্বাচনের একটা তোড়জোড় চলছে, সেই সাথে আন্দোলন একই সাথে চলছে। আসলে এইটার কারণেই মানুষের মনে প্রশ্ন উঠেছে যে আসলে কি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে নাকি আসলে পিছিয়ে যাবে, সেটা নিয়ে যেমন সাধারণ মানুষ, ব্যবসায়ী, নানা মহলে আলোচনা চলছে। আপনি যদি একটু সিনিয়র রাজনীতিবিদ হিসেবে ব্যাখ্যা করতেন। ফেব্রুয়ারিতে নির্বাচনটা হওয়ার কথা, কারণ হচ্ছে প্রধান প্রধান রাজনৈতিক দল থেকে শুরু করে সরকার এবং সরকারের পাশাপাশি অন্যান্য স্টেক হোল্ডারদেরও সকলেরই কনসার্ন যে দেশে দ্রুত একটা নির্বাচন প্রয়োজন। নির্বাচন না হলে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে দেশি বিদেশি বিনিয়োগ এবং দেশের মানুষের জন্য যে কর্মসংস্থান, সেগুলো সম্ভব হবে না। তাছাড়া এভাবে যদি একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা দীর্ঘ মেয়াদে থাকতে চায়, সেই ক্ষেত্রে অন্য ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা আছে। সুতরাং দায়িত্বশীল দলগুলো সবাই মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সবাই বিপদে পড়বে। সুতরাং সবাই কিন্তু ইলেকশন চায়। কিন্তু এটাও ঠিক, তাহলে যদি ইলেকশন হয় যেখানে বিএনপি 237 আসনের প্রার্থী ঘোষণা করেছে, অন্যান্য দল এখন নির্বাচনের মাঠে থাকার কথা, তার মধ্যে আবার একটা আন্দোলন চলছে, তো এইটা এক একটা রাজনৈতিক দলের এক একটা কৌশল। ধরেন আন্দোলন চলছে জামাত সহ কয়েকটি ইসলামিক দল কিছু দাবি দেওয়া নিয়ে, আবার জামাতই কিন্তু সর্বপ্রথম আমার মনে হয় যে অন্যদের চেয়ে মানে একেবারে প্ল্যান মাফিক 300 আসনে প্রার্থী দিয়ে তারা কাজ করছে, যেহেতু তারা একটা রেজিমেন্টেড ফোর্স, সুশৃঙ্খল সংগঠন, তাদের কার্যক্রম কিন্তু মাঠে চলছে। অন্যদিকে বিএনপির মতো বড় রাজনৈতিক দল তাদের এক একটা আসনে একাধিক প্রার্থী, তারাও সর্বশেষ 237 আসনে যে প্রার্থী ঘোষণা করেছে। তারপরে আপনি গণমাধ্যম এবং সামগ্রিক প্রেক্ষাপট দেখলে সারা দেশ একটা নির্বাচনী মানে হচ্ছে মোডে সুইচ করেছে। নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করছে, সেখানে নির্বাচনটাই তাদের আলাপ আলোচনায় মুখ্য হয়ে উঠছে। তো আমার মনে হচ্ছে যে গণভোটের ইস্যুতে একটা আন্দোলন কিংবা একটা মতানৈক্য আছে, কিন্তু শেষ পর্যন্ত এটা হয়তো জাতীয় নির্বাচনের সাথে একসাথে গণভোটের বিষয়টা সিদ্ধান্ত হবে এবং নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে। কিন্তু এই যে আন্দোলন, একই সাথে যখন মানুষের ভিতরে সংশয়টা যে আসলে, আপনার কি মনে হয় যে নির্বাচনে এই গণভোটকে কেন্দ্র করে একটা কালো মেঘ আসছে কিনা? এটি ঠিক যে একদিকে ধরেন আমরা কনফিডেন্টলি বলছি ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, আমরা প্রস্তুতি নিচ্ছি, প্রার্থী হিসেবে আমরা মাঠে গণসংযোগ করে বেড়াচ্ছি আমাদের নির্বাচনের প্রস্তুতির জন্য, ধরেন নির্বাচনী ভোট কেন্দ্র কিংবা বিভিন্ন এলাকায় আমাদের নেতাকর্মীদেরকে ট্রেনিং দেওয়াচ্ছি। কিন্তু একই সাথে এটাও ঠিক যে আমাদের মধ্যেও কিন্তু কিছুটা হলেও সংশয় আছে যে আমরা তো ফুল সুইং এ নির্বাচনী মাঠে আছি, কিন্তু নির্বাচনের আয়োজনটা যাদের দায়িত্ব, নির্বাচন কমিশন এবং সরকার, তারা এই মুডে আছে কিনা। কারণ তাদের কিছু কথাবার্তা, কর্মকাণ্ডে একটু সন্দেহ সংশয় তৈরি হয়। যেমন সর্বশেষ জুলাই সনদে ঐক্যমতের ইস্যুতে সরকার কার্যত রাজনৈতিক দলের দিকে বল ছুড়ে দিয়েছে যে আপনারা 7 দিনের মধ্যে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমতে না পৌঁছে তাহলে সরকার সিদ্ধান্ত নেবে। ধরেন রাজনৈতিক দলগুলো 7 দিন ঐক্যমতে পৌঁছালো না, তাহলে সরকার কি সিদ্ধান্ত নেবে? সেই সিদ্ধান্তটা তো সরকার আগেও নিতে পারতো। কারণ হচ্ছে ফেব্রুয়ারিতে ঐক্যমত্য কমিশনের গঠনের পর থেকে প্রায় আপনার এই 8 মাস 8.5 মাস ধরে এটা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সিভিল সোসাইটির প্রতিনিধি আলাপ আলোচনা করে যে বিষয়গুলো আমাদের বাস্তবায়ন করা প্রয়োজন রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে, এবং আমরা যে বাংলাদেশের একটা পরিবর্তন চাচ্ছি, সেই পরিবর্তনের জন্য যে বিষয়গুলো নিড, সেইগুলো নিয়ে 84টি প্রস্তাব কম্পাইল করে জুলাই সনদ হয়েছে এবং সেটাতে রাজনৈতিক দলগুলো স্বাক্ষরও করেছে। শেষ। তাহলে এরপরে আবার এই যে এখন যে জটিলতাটা তৈরি হচ্ছে
এবং সরকারের যে রোল, সে সবাইকে একীভূত না করে এক জায়গায় নিয়ে এসে এক জায়গায় না নিয়ে এসে বরং ছেড়ে দিচ্ছে যেভাবে যে আপনারা ঐক্যমত্যে পৌঁছান, এটা তো সম্ভব হয় না। তো এই সমস্ত কিছু কর্মকাণ্ডে এবং আইন শৃঙ্খলা বাহিনীরও ওই ধরনের প্রস্তুতি যে নির্বাচনের জন্য দরকার, আমাদের কাছে মনে হচ্ছে সেখানে যথেষ্ট ঘাটতি আছে। এবং নির্বাচনের আগে আপনার একেবারে প্রধান রাজনৈতিক দলসমূহ বিএনপি, জামাত, এমনকি সরকারের যে পৃষ্ঠপোষকতায় গঠিত পার্টি এনসিপি, ওরাও বলেছিল যে উপদেষ্টা পরিষদে রাজনৈতিক দলের পক্ষে কাজ করার লোক আছে। এক এক দল এক একজনের বিরুদ্ধে এলিগেশন দিচ্ছে, বিএনপি, জামাত সহ সবাই বলছে। সুতরাং সেই ক্ষেত্রে তো নির্বাচনের আগে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে, সেজন্য উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। তো এই সমস্ত কর্মকাণ্ডে সরকারের গতি নাই। সেই জায়গা থেকে সাধারণ মানুষ, ব্যবসায়ী, রাজনীতিবিদ সকলে যেভাবে সংশয় প্রকাশ করছে, আমিও কিছুটা সংশয় আছে যে ইলেকশনটা যথাসময়ে হবে কিনা। এই সাথে একটা আপনি যেটা বলছিলেন যে সরকারেরও প্রিপারেশনের একটা ঘাটতি দেখা যাচ্ছে। বাস্তবতা মুখে বলছেন যে সরকার যে ফেব্রুয়ারিতে নির্বাচন করবে, যে কোনো মূল্যে নির্বাচন করবে, কিন্তু নির্বাচন কমিশন যে নানা ইস্যুতে আমরা যদি দেখি যে ওনারা কম কথা বলেন, কিন্তু তারা কিন্তু তাদেরকেও বিতর্ক ছাড়ছে না। আপনি কি মনে করেন যে এই নির্বাচন কমিশনের মাধ্যমে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব? এখন এই নির্বাচন কমিশন তো এই পর্যন্ত কোনো স্থানীয় নির্বাচন, জাতীয় নির্বাচন ওইভাবে আয়োজন করে নাই। সেই দিক থেকে তাদের ওই ধরনের বিতর্ক আছে বলে আমি মনে করি না, যেহেতু তারা কাজ করতে পারে নাই। তবে এনসিপি তার মার্কা পাওয়া নিয়ে নির্বাচন কমিশনকে নানানভাবে বলা চলে অভিযুক্ত করেছে। সেইটা একেবারেই আমি মনে করি তাদের একটা হীন স্বার্থে। কারণ মার্কার বিষয়ে বলা আছে যে নির্বাচন কমিশনের গেজেটে যে মার্কাগুলো থাকে ওখান থেকে আপনাকে একটা পিক করে নিতে হয়। যে আমাদের দলের মার্কা ট্রাক, এই ট্রাক কিন্তু আমরা চয়েস দিইনি, এটা নির্বাচন কমিশনের গেজেটে থাকে, আমরা ট্রাক মার্কা বেছে নিয়েছি। এখন আমি যদি বলি যে না ট্রাক মার্কা না, আমাকে হাতি মার্কা দিতে হবে, না হলে নির্বাচন কমিশন আমার প্রতি অন্যায় করছে, অবিচার করছে, নির্বাচন কমিশন নিরপেক্ষ না, আমি ব্যক্তি স্বার্থে, আমার দলের স্বার্থে একটা প্রতিষ্ঠানকে অভিযুক্ত করে বিতর্কিত করলে সেটা তো আমার সমস্যা। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে নির্বাচন কমিশন এটা ঠিক যে কথা কম বলছেন, ওনাদের যেভাবে একটু অ্যাক্টিভ হওয়া দরকার, আরো একটু জড়তা কাটিয়ে ভাইব্রেন্ট হওয়া দরকার, ওইখানে আমরা ওনাদের ভূমিকাটা কম দেখতে পাচ্ছি। এবং নির্বাচন নিয়ে সরকারের চেয়ে জোরালো কথা আসা দরকার নির্বাচন কমিশনের। কারণ এটা মনে রাখতে হবে যে নির্বাচনকালীন সরকার একটা রুটিন মাফিক কাজ করার, সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান সব কিন্তু নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে চলে আসে। সো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে শক্ত ভূমিকাটা পালন করা দরকার, সেখানে একটু ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। আমরা কিছুদিন আগে ইলেকশন কমিশনের সাথে মিটিং করেছি, পরিষ্কারভাবেই আমরা বলেছি আপনারা মেরুদণ্ড সোজা করে আপনারা একটু কাজ করেন। কিন্তু সেই সাথে আপনি আরেকটা কথা বললেন যে আইন শৃঙ্খলা বাহিনীরও এক ধরনের যে শক্ত ভূমিকা থাকতে হবে, বা পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী সেই জায়গায় নির্বাচনটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এই সাপোর্টটা আছে কিনা, এটা নিয়ে আপনি সংশয় করেছেন। এই বিষয়টা আসলে কি বলতে চাচ্ছিলেন আপনি? এটা তো একটা বাস্তব যে গত 16 বছরে আইন শৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যেভাবে একটা দলকে ক্ষমতায় রাখার জন্য ব্যবহার করা হয়েছে এবং কার্যত তাদের প্রতি নতি স্বীকার করতে বাধ্য করা হয়েছে, সেই বাস্তবতায় গণ অভ্যুত্থানের সময় এই আইন শৃঙ্খলা বাহিনীর কিংবা যারা একেবারেই একটা ফ্যাসিবাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, তার অনুগত ছিল, তারা একটা প্রতিকূল সময় ফেস করেছে। অনেকেই চাকরি থেকে আমরা চাকরিচ্যুত হয়েছে, অনেকে এখনো আছে, কিন্তু তাদের মধ্যে একটা আতঙ্ক যে কোনো সময় তারাও চাকরিচ্যুত হতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, এই গণ আন্দোলনে যে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে হেলিকপ্টার থেকে, বাসার ছাদ থেকে গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছিল এবং শেষ পর্যন্ত জনগণের একটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছিল, সেই দিক থেকে তাদের মোরালিটি অনেকখানি ব্রেকডাউন হয়েছে, যে জনগণের প্রতিরোধের মুখে পড়ে। কিন্তু আলটিমেটলি পুলিশ তো একটা প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রতিষ্ঠান, এটা আমার আপনার ব্যক্তি না, রাষ্ট্রের প্রতিষ্ঠান। আর্মি এগুলো ইনস্টিটিউশন, রাষ্ট্রের ইনস্টিটিউশন। রাষ্ট্র যতদিন থাকবে প্রতিষ্ঠানগুলো ততদিন থাকবে। সুতরাং আমার ব্যক্তিগত ক্ষোভ বা সামষ্টিক ক্ষোভ থাকলেও এই প্রতিষ্ঠানগুলোকে আমাদেরকে ফাংশন করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, রাইট, বাঁচিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে নির্বাচন উপলক্ষে যে ধরনের তাদের একটা সক্রিয়তা, যেটা বলছিলাম আমরা, কর্মপরিকল্পনা আসলে আমরা প্রত্যাশা করি, সেটা একটু কম দেখতে পাচ্ছি। এবং প্রশাসন, সেটা পুলিশ থেকে শুরু করে জনপ্রশাসন, তাদের অনেকে আবার ইতিমধ্যে আপকামিং পাওয়ার পার্টির দিকে একটু ঝুঁকে আছে, যে ওই পার্টি ক্ষমতা আসবে, কাজে ওই পার্টির সাথে আমাদের একটু কানেকশন রেখে, সমঝোতা রেখে আমাদের পদোন্নতি নিতে হবে। সো এইটা যদি প্রশাসনের ভূমিকা হয় যে আগেকার নির্বাচনের মতো, তাহলে তো কোনোভাবেই এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আপনারা জানেন তিনি গণ অধিকার পরিষদের সভাপতি। উনি যেটা বলছিলেন, আমরা একটা কোট করেছি ওনার একটা কথা, সেটা হলো যে দেশের রাজনীতি
একটি সুবিধাবাদী খেলা, এই সাম্প্রতিক সময়ে উনি বলছেন। তাহলে আপনি নিজে কি সেই খেলার অংশ নিচ্ছেন, নাকি এর বিকল্প রাজনীতি গড়তে পারছেন? বাংলাদেশের গত 50 বছরের রাজনীতি যদি আমরা বিশ্লেষণ করি, আপনি দেখবেন প্রত্যন্ত অঞ্চল থেকে রাজনীতিতে এসেছে, নেতৃত্ব দিয়েছে, তারা অঢেল টাকা পয়সার মালিক হয়েছেন, যেটা বলে শূন্য হাতে ঢাকায় এসে শত সহস্র কোটি টাকার মালিক হয়েছেন। এখন কেউ যদি ব্যবসা বাণিজ্য পরিশ্রম করে টাকা পয়সার মালিক হন, সম্পদ গড়েন, সেটাতে আমাদের প্রশংসা করা উচিত এবং এই উদাহরণ তরুণদের সামনে অন্যদেরকে দিয়ে এনকারেজ করা উচিত। কিন্তু রাজনীতিতে আমরা দেখেছি যে বাংলাদেশের 50 বছরের রাজনীতি কার্যত একটা দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের দুষ্ট চক্রে ঘুরপাক খেয়েছে। যেই কারণে 1/11-এর সময় আপনার নিশ্চয়ই মনে আছে যে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া শুরু হয়েছিল এবং দুটো প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সংস্কার একটা আওয়াজ উঠেছিল। সেই বাস্তবতায় সেই সময়ে আমরা ভেবেছিলাম যে রাজনীতিতে বোধহয় কিছুটা চেঞ্জ আসবে, কিন্তু গত 16 বছরে একটানা আওয়ামী লীগ জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকায় সেই জায়গার বিন্দুমাত্র চেঞ্জ হয়নি। এখন আমরা এই গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের কথা বলছি, রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলছি, ভালো মানুষকে রাজনীতিতে এগিয়ে আসার জন্য কথা বলছি, কিন্তু আপনি দেখেন কয়েকটা ভালো মানুষ রাজনীতিতে এগিয়ে আসছে এবং এখন যারা ধরেন তরুণদের দিকে তো মানুষ তাকিয়েছে যে তারা গণ অভ্যুত্থানে এত বড় একটা ভূমিকা নিল, এই ধরনের একটা পরিবর্তন করলো, একটা রেজিমকে হটিয়ে দিল, সুতরাং তারা দেশকে ভালো কিছু দিতে পারবে। সেই তরুণদের মধ্যে গণ অভ্যুত্থানের পরিচিত মুখ, তাদের দল এনসিপি একটা মানুষের কাছে বিবেচনার জায়গা। সেখানে তাদের যদি গত 1 বছরের কর্মকাণ্ড দেখেন, অনেকেই ছাত্রনেতা বা সমন্বয়ক এই পরিচয় দিয়ে যেভাবে প্রভাব প্রতিপত্তি দেখিয়ে বিভিন্ন ধরনের অনৈতিক সুযোগ সুবিধা, দুর্নীতি, স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্যে জড়িয়েছেন। আমাদের ছাত্র প্রতিনিধিদের জায়গা থেকে যে 2-3 জন উপদেষ্টা হয়েছিলেন, তাদের কর্মকাণ্ড যে না, তারা জনগণের সামনে 1 বছরে একজন উপদেষ্টা কি কাজ করেছেন যে জনগণকে বলবেন যে আমরা এই পরিবর্তনগুলো করেছি, আরো এটা করতে চেয়েছিলাম, সময় পাইনি, আগামীতে আমরা পরিবর্তনগুলো করতে চাই, সে ধরনের খুব বেশি ইতিবাচক দৃষ্টান্ত উপস্থাপন করতে পারে নাই। এবং এখন আমি যদি বলি যে আমি একটা ভালো রাজনীতি চাই, নতুন রাজনীতি চাই, এইটা রাতারাতি আমরা পারবো না। তবে এই স্লোগানটা আমরা উঠাচ্ছি যে রাজনীতিতে পরিবর্তন দরকার এবং পরিবর্তনের জন্য গণ অধিকার পরিষদ এখন চেষ্টা করে যাচ্ছি, কতটুকু পারবো সেটা আমরা জানি না। তবে এখনো আমি তো এই বলয় থেকে চাইলে হুট করে বের হয়ে যেতে পারবো না, গ্র্যাজুয়ালি আমাদেরকে বের হয়ে যেতে হবে এবং একটা নতুন পরিবেশ তৈরির দিকে হাঁটতে হবে। কিন্তু আপনারা একটু খেয়াল করেন, আমরা আপনার ডাকসু যখন বিপি, আপনার তো চরম জনপ্রিয়তা অবস্থায় ছিল, তখন আপনাকে দেখলে আমাদের মনে হতো আপনি একজন প্রতিরোধের প্রতীক। কিন্তু দিনে দিনে কি আপনি সেই প্রতিরোধের প্রতীক থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছেন, এখন এজ ইউজুয়াল রাজনীতি, সাধারণ রাজনীতিতে আবার ঢুকে গেছেন? না, 2024-এর গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময় রাজনীতি ছিল এক ধরনের এবং 24-এর পরে আসলে রাজনীতির ডাইমেনশন আরেকভাবে পরিবর্তন হয়েছে। ধরেন এই 24-এর আগে তরুণদের মধ্যে বলতে গেলে আমি এবং আমার কিছু সহকর্মীরা একটু মানুষের কাছে আসার জায়গায় ছিলাম যে ওরা যদি একটা পরিবর্তন করতে পারে, এবং টু বি অনেস্ট আমরা সেটা করেছি। এই গণ অভ্যুত্থানের যে সমস্ত পরিচিত ফেজ নেতৃবৃন্দ অনেকেই আমাদের সাথে রাজনীতি করেছে, আমাদের হাতে রাজনীতি শিখেছে, কিন্তু গণ অভ্যুত্থানের পরে আপনার অটোমেটিক্যালি কিন্তু যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপি বৃহৎ দুটো দলের মধ্যে আওয়ামী লীগ রাজনীতি থেকে হাওয়া হয়ে গেছে, কাজে এখন বিএনপি অটোমেটিক্যালি সব জায়গায় তার একটা প্রভাব প্রতিপত্তি অটোমেটিক্যালি কিন্তু তৈরি হচ্ছে। সেকেন্ড হচ্ছে আমাদের সহকর্মী কিংবা তরুণদের মধ্যে এনসিপি যারা গঠন করেছে তারা একটু সরকারের কাছাকাছি থাকায় কিংবা তাদের 2-3 জন সরকারে থাকায় তাদের আর একটা প্রভাব তৈরি হয়েছে। তো সত্যিকার অর্থে বলতে গেলে আমরা কিন্তু এখন একটু ব্যাকফুটে আছি, কারণ আমাদের সরকারের লোক নাই, আবার মাঠে আমাদের সাথে যে সমস্ত লোক ছিল সেই লোকের মধ্যে কিন্তু অনেকে বিএনপি ছিল, অনেকে জামাত ছিল, কারণ সেই সময় তারা মনে করেছে যে তরুণদের মাধ্যমে একটা পরিবর্তন হতে পারে। এখন কিন্তু সবাই আবার যার যার ঘরে ফিরে গেছে অনেকে, বাট তারপরেও যে টিমটা তৈরি হয়েছে সেটা নার্সিং করে একটা এগিয়ে যাওয়ার। কিন্তু আমরা খেয়াল করেছি যে গণ অধিকার পরিষদ আপনি যখন সারা দেশে কার্যক্রম পরিচালনা করছেন, সেই সাথে সাথে অনেকের মধ্যে এক ধরনের ধারণা তৈরি হয়েছে কোনো কারণে, হয়তো সেই যে ধারণাটা হলো যে গণ অধিকার পরিষদকে একটু বিএনপি ঘেঁষা। ধারণাটা একেবারে অবাস্তব নয়, এই কারণে যে আমরা বিএনপির সাথে আমাদের খুবই একটা ভালো সম্পর্ক এবং একই সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের একটা ভালো সম্পর্ক আছে। তবে বিএনপির সাথে সম্পর্কটা যেভাবে দৃশ্যমান অন্যদের সাথে দৃশ্যমান নয়। কারণ হচ্ছে যে 2022 সালে বিএনপি যখন ফ্যাসিবাদ বিরোধী এক দফার আন্দোলন শুরু করে, সে সময় তরুণদের সংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে গণ অধিকার পরিষদ তাদের কাছে একটা
গুরুত্বপূর্ণ জায়গায় ছিল। আমাদের সাথে দফায় দফায় আলাপ আলোচনা হয়েছে, পত্রপত্রিকা সেটি ফলো করে প্রচার হয়েছে, এবং আমরা আনকন্ডিশনাল সেই এক দফার আন্দোলনে একবারে মাঠেও সক্রিয় ভূমিকা পালন করেছি। বিশেষ করে 2023 সালের 28 অক্টোবরের আপনারা দেখেছেন ওই বিএনপির বড় সমাবেশ পণ্ড হওয়ার পরে রাজপথে যখন বিএনপির লোকেরা অনেক জায়গায় দাঁড়াতে পারছে না, আমরা কিন্তু নিয়মিত এই পল্টন, প্রেস ক্লাব, এই যাত্রাবাড়ি, রামপুরা বিভিন্ন এলাকায় মিছিল করেছি, ঘুরে ঘুরে মানুষকে এনকারেজ করার জন্য। এই গণ অভ্যুত্থানের সময়ও আমরা বিএনপিকে এই আন্দোলনে কানেক্ট করার জন্য আমাদের জায়গা থেকে প্রস্তাব দেওয়া এবং তাদের লিডারদের সাথে তারেক রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন ভাই থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নেতাদের সাথে, ছাত্রদল, যুবদল, আমরা জয়েন্টলি কাজ করেছি। জামাত শিবিরের জায়গাটা হচ্ছে যেহেতু তারা প্রকাশ্যে ওইভাবে আসলে রাজনীতিতে তাদের সুযোগ ছিল না, সেই কারণে আমাদের কিন্তু এইভাবে মিটিং করার বা সেটা প্রেসে দেওয়ার সুযোগ ছিল না। তবে ইনফরমালি তাদের সাথে বিভিন্নভাবে দেখা সাক্ষাৎ হয়েছে, আলাপ আলোচনা চলছে। এমনকি এখন যে নির্বাচনী জোটের বিষয়ে আমাদের যে আলাপ আলোচনা চলছে, এখানে জামাতও চায় যে গণ অধিকার পরিষদের মতো এই গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা তাদের সাথে জোট করুক এবং তাদেরকে ফাইন্যান্স, আসন সব ছেড়ে দিয়ে তারা তাদেরকে কাছে রাখতে চায়। আবার বিএনপির তো বলা চলে একেবারে টপ টু বটম লিডারশিপ পর্যায়ে আমাদের অনেকের সাথে একেবারে খুব ব্যক্তিগত একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। সেই জায়গা থেকে তারেক রহমান থেকে শুরু করে সব লেভেলের নেতারাই চায় যে তোমরা আন্দোলন সংগ্রামের তরুণ, আমরা তোমাদের নিয়ে জাতীয় সরকার করবো ঘোষণা দিয়েছি, কাজেই তোমরা আমাদের সাথে নির্বাচন করবা। এই জায়গাতে কিন্তু আমাদের সবার সাথে আলাপ আলোচনা চলছে, তবে এখনো আমরা একেবারে ফাইনাল সিদ্ধান্তে পৌঁছাইনি। ফাইনাল সিদ্ধান্তের জন্য হয়তো একটু সময় লাগবে। আমরাও দেখেছি যে নানা আন্দোলনে আপনারা একীভূত হয়ে কাজ করেছেন, এবং যখন কোণঠাসা বিএনপি তখন আপনারা পাশে ছিলেন। এমনকি জামাতও কিন্তু এখন তো আবার ধরেন একটা মেইন স্ট্রিমের রাজনৈতিক দল, কিন্তু জামাতও কিন্তু বিএনপির সাথেই ছিল। সেই দিক থেকে বলতে গেলে এখনকার সব দলই বিএনপি ঘেঁষা। আরেকটা সাবজেক্টের ছোট এক মিনিটে জানতে চাই, সেটা হলো যে আপনি একটা বক্তব্যে বলেছেন যে এনসিপি কে জামাত ঘেঁষা বলতেছিলেন, আসলে কি এটা সত্য? একদম ছোট করে। এনসিপি তো এই গণ অভ্যুত্থানের পরে তৈরি হয়েছে, কাজে এইখানে যে রাজনীতিতে যে ডেডিকেটেড একটা কর্মী বাহিনী বলে সেটি কিন্তু এনসিপিতে নাই। এনসিপিতে কিছু গিয়েছেন সুবিধা লাভের জন্য, যেটা একটা প্রো গভর্নমেন্ট পার্টিকে যে এখানে তদবির করা যায়, সুবিধা নেওয়া যায়, এই কারণে অনেক লোকজন ভিড়েছে। আর দ্বিতীয়ত জামাতের সাথে বা ওই আন্দোলন থেকে শিবিরের সাথে এনসিপির নেতা বা আমাদের সবারই সম্পর্ক ছিল। সো তখন এনসিপি পাওয়ারের কাছাকাছি থাকায় জামাত এবং এনসিপির একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, এবং এনসিপির বিভিন্ন প্রোগ্রামে যে ঢাকার বাইরে তারা জুলাই পদযাত্রা করলো, কিংবা পার্টি লঞ্চিং এর দিন আপনার এই পার্লামেন্ট ভবনের সামনে জামাত তার লোকবল দিয়ে, জনসমর্থন দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে সবসময় সহযোগিতা করে আসছে। সেই কারণে এই কথাটি বলছিলাম, যখন এনসিপির নেতারা আবার জামাতের বিরুদ্ধে নানান ধরনের কথাবার্তা বলছিল, এমনকি এনসিপির অনেকেই আছে যারা শিবিরের বড় পর্যায়ের নেতা ছিলেন। আরেকটা জিনিস কিন্তু খেয়াল করেছি, সেটা হলো যে এই জুলাই যোদ্ধাদের কথা যদি আমরা ভালোভাবে চিন্তা করি, যে যারা আসলে এই আন্দোলনে যুক্ত ছিলেন তারা নানাভাবে বঞ্চিত হয়েছেন। আমরা যদি গণ অধিকার পরিষদের কথা বলি, তারাও কিন্তু এই আন্দোলনের এক সবচেয়ে বড় পার্ট ছিলেন। আমি এই বিষয়টি নিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি আপনার কাছে জানতে চাই যে এই যে জুলাই যোদ্ধারা যে আন্দোলনটা করেছিলেন, আসলে কি তারা ফসলটা পেয়েছেন, নাকি আসলে তারা বঞ্চিত হচ্ছেন? প্রকৃত অর্থে যারা একেবারেই আন্তরিক জায়গা থেকে, একটা মানসিক তৃপ্তির জায়গা থেকে এই জুলাই আন্দোলনে নেমেছিল এবং নেমে কেউ নিহত হয়েছেন, কেউ আহত হয়েছেন, সেই সমস্ত পরিবারের তো কোনো এইভাবে আসলে রাষ্ট্রের কাছে চাওয়া পাওয়া ছিল না। কিন্তু এরকম একটা বড় পরিবর্তনের পরে রাষ্ট্রের দায়িত্ব ছিল তাদেরকে একটু টেক কেয়ার করা। সেক্ষেত্রে আমরা দেখেছি যে যারা আহত হয়েছিল তারাই সুচিকিৎসাটা পান নাই। অনেককে 4-5 মাস পরে বাইরে পাঠানো হয়েছে, ততদিন আসলে তার যা হওয়ার হয়ে গেছে। দেন কেউ পঙ্গুত্ব বরণ করা, কারণ নার্ভ নষ্ট হয়ে যাওয়া, যথাসময়ে চিকিৎসাটা না পাওয়ার কারণে এই ক্ষতিগুলো হয়েছে। তারপরে এখন আমি কিছু কিছু ফ্যামিলি দেখি, একেবারেই সাধারণ পরিবারের সন্তান, দেখা যায় ওই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিল, তার মারা যায়, তার পরিবার আর্থিক কষ্টে আছে, বাবা মায় চিকিৎসা করাতে পারছে না, এরকম কিছু বিষয় নিয়ে আসে। এগুলো দেখে মনে হচ্ছে যে আসলে, এবং আমরা যারা আপনারা একটা ইতিবাচক পরিবর্তনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই ফ্যাসিবাদের সময় থেকে দীর্ঘ একটা সময় আন্দোলন সংগ্রাম করেছে এবং আন্দোলন করতে গিয়ে নানানভাবে নিগৃহীত হয়েছে, হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, আমাদের যে প্রত্যাশা ছিল সেই জায়গা থেকে আমি বলবো সেটা আমাদের পূরণ হয় নাই। বিশেষ করে একটা তো হচ্ছে যে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা, সেটা তো আছে। তবে আমরা যে একটা দেশের এই রকমের একটা বিপ্লব গণ অভ্যুত্থান পরবর্তী সরকারে যেই পরিবর্তনগুলো চেয়েছিলাম, যে আমাদের একটা জনবান্ধব
আপনার প্রশাসন হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আমাদের একটা দায় ও দরদের রাজনীতি থাকবে, রাজনীতিবিদরা জনগণের প্রতি একটা দরদ থাকবে যে না, তাদের ভোটে আমি নির্বাচিত হই, তাদের প্রতি আমার দায় আছে। এই ধরনের যে একটা ইনক্লুসিভ রাজনীতি, একটা সহনশীল রাজনীতি, একটা গণতান্ত্রিক চর্চা আমরা প্রত্যাশা করেছিলাম, সেটা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না। মোট কথা রাজনীতিতে যে একটা পরিবর্তন আমরা চেয়েছিলাম সেটা দেখি নেই, তবে সামনে আশাবাদী চেষ্টা করে যাবো আমরা। কিন্তু আপনি একটু, আমরা যদি খেয়াল করে দেখি যে 2024-এর আন্দোলনের সময় আপনাকে তুলে নেওয়া হয়েছিল, এবং সেই আপনি যখন আবার এই সময়ে নানা অ্যাঙ্গেলে নানা জায়গায় দাবির কথা বলছিলেন, জনগণের কথা বলছিলেন, সেই সময় দেখলাম যে আপনি আবার নির্যাতনের শিকার হলেন। আপনি কিন্তু বলবেন আসলে কারা আপনার উপরে এই হামলা করলো এই যে সাম্প্রতিক সময়ে, এবং আপনাকে বাঁচা মরার লড়াই করে আপনি ফিরে এসেছেন, সেটা আমাদের কাছে একেবারে এক ধরনের কি বলবো যে মনে হয়েছিল যে একটা মিরাকেল। না, এটা ঠিক যে গত 29শে অগস্ট আমার উপরে যে হামলা হয়েছিল, সেখান থেকে বেঁচে ফেরা নিয়ে অনিশ্চয়তা ছিল। আল্লাহর অশেষ রহমত এবং মানুষের দোয়ায় আমরা সুস্থ হয়ে বেঁচে ফিরেছি। তো এটা আমি ডক্টর ইউনূস স্যার, প্রধান উপদেষ্টা, তাকে আমি জুলাই সনদ স্বাক্ষরের সময় বলেছিলাম জাতীয় নেতৃবৃন্দকে সামনে রেখে যে শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলি, তার আমলেও এইভাবে আক্রমণের শিকার হই নাই। কিন্তু স্যার, এটা আমরা যেন একটা ন্যায় বিচার পাই, অন্যথায় বাংলাদেশের ওই ফ্যাসিবাদের সময়ের প্রধান বিচারপতি, বাইতুল মোকাররমের ইমাম, তাদের পরিণতি হয়েছে আপনারা দেখেছেন, প্রধান নির্বাচন কমিশনার। সো আপনারা যদি বিচার না করেন তাহলে সামনে কিন্তু আপনাদেরকেও এই জন্য জবাবদিহি করতে হবে। এটা পরিষ্কারভাবে বলেছি। সরকার একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করে দিয়েছে, তাদের রিপোর্টের আমরা অপেক্ষা আছি। তবে এইখানে রিপোর্ট কিংবা এটা কোনো জটিল আসলে সায়েন্সের বিষয় না। সেখানে হামলা করেছিল, মিডিয়ায় ফুটেজ আছে পরিষ্কারভাবেই, তারা পুলিশ এবং সেনাবাহিনীর পোশাক পরিহিত সদস্য। তাদেরকে যারা কমান্ডিং দিয়েছে, কমান্ডিং অফিসার, তাদের সেই কমান্ডিংটা টপ লেভেল থেকে এসেছে না মিড লেভেল থেকে এসেছে, সেইটুকু তদন্ত করে বের করতে পারে। আমরা যতদূর জেনেছি পুলিশের পক্ষ থেকে বলেছিল তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল না। আর্মির সিনিয়র অফিসিয়াল তারাও বলেছে যে তাদের কোনো এটা নির্দেশনা ছিল না। তো তাহলে ঘটনা তো ঘটেছে, এবং আমি তো আননোন ফেস না, ভেরি মাচ পপুলার ফেস, সবাই চেনে। সো আমার উপরে যেভাবে টার্গেট করে আক্রমণ করা হয়েছে, আমরা এটা জানি, সেটা পুলিশ সদস্য থাকুক, সেনা সদস্য থাকুক, তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক এবং তাদের বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হোক। কারণ 2007 সালে আপনাদের মনে আছে 1/11-এর সময় তারেক রহমানের উপরেও কিন্তু আর্মির কতিপয় অফিসার টর্চার করেছিল। সেই সময় বলা যায় তার ব্যাকবোন ভেঙে গিয়েছিল। এবার আমার উপরে যে আক্রমণটা করেছিল, এই রকমেরই কোনো হয়তো অসৎ উদ্দেশ্য থেকে তারা করেছিল, রাজনীতিবিদদের মধ্যে একটা আতঙ্ক ছড়ানোর জন্য কিংবা একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য। সো এই ঘটনা যদি বিচার না হয় তাহলে তো এই ঘটনার সামনে আরো ঘটবে, এবং রাজনীতিবিদদের প্রতি তো মানুষের যে আস্থা সেটাও থাকবে না, যে না এখানে তো তার উপরে অন্যরা কেউ আছে। সো এই কারণে আমরা বলেছি যে এই ঘটনার জন্য একটা সুষ্ঠু তদন্ত বিচার হয়। এটা কি আসলে উদ্দেশ্য প্রণোদিত, নাকি আপনাকে দিয়ে একটা আতঙ্ক তৈরি করা যে নতুন যারা আসছো তোমাদের জন্য এই দেখো যে আমরা সুযোগ পেলেই আমরা এই বার্তা দিতে পারি, আমরা ইচ্ছা করে রাজনীতি তোমরা নিয়ন্ত্রণ করো না, রাজনীতিবিদরা না, আমরাও নিয়ন্ত্রণ করি, এরকম কিছু আসলে না? এটা তো বাস্তব কথা যে বাংলাদেশের রাজনীতিটা শুধু রাজনীতিবিদদের দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এর বাইরেও অনেক স্টেক হোল্ডাররা নানানভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এবং বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে যখন আমরা ফ্যাসিবাদ নিষিদ্ধের দাবিতে জোরালো আওয়াজ তুলেছে, আন্দোলন করেছি, যার ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এবং আওয়ামী লীগের অন্যতম সহযোগী জাতীয় পার্টি এখনো রাজনীতিতে নিষিদ্ধ হয় নাই, বাট সেটা নিয়ে আমরা যখন দাবি দেওয়া তুলছি, আবার বিপরীত দিকে একটা অংশ বিশেষ করে প্রশাসন থেকে শুরু করে সামরিক বাহিনীতে ফ্যাসিবাদের সুবিধাভোগী যারা আমলাতন্ত্র, তারা চায় যে আওয়ামী লীগকে কামব্যাক করানো, এবং তাদের প্রস্তাবও ছিল সরকার প্রধান থেকে শুরু করে রাজনীতিবিদদের কাছে যে রিফাইন আওয়ামী লীগ বা আওয়ামী লীগকেও সুযোগ দেওয়া, এবং এর পেছনে ভারতও আছে। সেই জায়গা থেকে হয়তো তারা, আমরা যখন জাতীয় পার্টি নিয়ে প্রোগ্রাম করেছি, তারা আমাদের উপরে আক্রমণ করে মেসেজ দিতে চেষ্টা করেছিল যে জাতীয় পার্টির বিষয়ে প্রোগ্রাম করা যাবে না, কথা বলা যাবে না, আওয়ামী লীগের বিষয়ে কথা বলা যাবে না, ওরকম একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া অন্যদের মাঝে যে না তারা আমাদের ইন্টারেস্টের বাইরে কথা বললে এরকম পরিস্থিতি হতে পারে। কিন্তু সেটি তাদের জন্য আমি মনে করি হিতে বিপরীত হয়েছে। কারণ আপনি জানেন যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত 15 আর্মির সিনিয়র অফিসিয়ালকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, বিচার চলছে। সুতরাং অপরাধী সে আর্মির হোক, পুলিশের হোক, রাজনীতিবিদ হোক, সাধারণ মানুষ হোক, তার পরিচয় অপরাধী এবং তার বিচারের দাবিতে কিন্তু সবাই সোচ্চার। ধরেন এই 15 জন যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, আর্মিতে প্রায় 1.5 লাখ সৈন্য থেকে শুরু করে টপ লেভেলের অফিসার আছে। আচ্ছা, 15 জন ব্যক্তির কারণে কি 1.5 লাখ এই সদস্যের বাহিনী কি বিতর্কিত হতে পারে? কখনোই না। বরঞ্চ এদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এই বাহিনীর একটা ভাবমূর্তি উজ্জ্বল হতে পারে। তো আশা করি 29শে অগস্টের এই হামলায় যারা জড়িত তাদের বিষয়েও
আমরা অচিরেই একটা পদক্ষেপ দেখতে পাবো। আমরা ছোট্ট একটা বিষয় জানতে চাই, আপনি যেহেতু একেবারে জাতীয় নেতা, তো অবশ্যই আপনাকে বিপি নূর হিসেবে আমরা সবাই চিনি। আমি একটা কয়েকজন ব্যক্তি সম্পর্কে আপনার একটা ধারণা আমরা নিতে চাই, যে আপনি যেহেতু এই সময়টায় আন্দোলনে যুক্ত ছিলেন, যদি আমরা বলি যে তারেক জিয়া সম্পর্কে যদি একটু বলেন ছোট করে একেবারে। তারেক রহমান বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাহসী পুরুষ, অন্যতম নেতা, যিনি কম্প্রোমাইজ করেন নাই, আপোষহীনভাবে প্রায় ১.৫ দশক দেশের বাইরে থেকে লড়াই চালিয়ে গেছেন, এবং এটা ঠিক যে আজকের গণ অভ্যুত্থানের পেছনে তার একটা বড় ভূমিকা আছে। আমরা যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা জিজ্ঞেস করি, আসলে বলতে গেলে তো তারেক রহমানের নেতৃত্বে বা তার নির্দেশনা বাস্তবায়নে মাঠে মির্জা ফখরুল ইসলাম ছিলেন। তবে আমি এর বাইরে মনে করি যে উনি তো ছাত্র রাজনীতি থেকে, বামপন্থী রাজনীতি থেকে, বিএনপির রাজনীতিতে আজকের একটা গুরুত্বপূর্ণ জায়গায়, মহাসচিবের জায়গায় আছেন। একজন প্রকৃত রাজনীতিবিদ, আদর্শিক রাজনীতিবিদ মানুষ হিসেবেই ওনাকে আমরা মনে করতে পারি। আমরা যদি প্রধান উপদেষ্টার কথা আপনি একটু আগে বলেছিলেন, প্রশংসা করেছিলেন, কিংবা আবার দাবিও জানিয়েছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্বন্ধে আপনার কি ধারণা? প্রধান উপদেষ্টা একাডেমিক্যালি তো উনি সারা বিশ্বে একজন সম্মানিত ব্যক্তি, এবং তার কিছু কর্মকাণ্ড, বিশেষ করে ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে সামাজিক ব্যবসা সারা বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। সেদিক থেকে যদি বলেন যে আপনার একজন উদ্যোক্তা হিসেবে এবং একাডেমিশিয়ান হিসেবে তিনি সফল এবং বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন, কিন্তু রাষ্ট্রপ্রধান হিসেবে আমি মনে করি যে তিনি আসলে সফল হন নাই। রাষ্ট্রপ্রধান হিসেবে বলতে গেলে মোটামুটি ক্রাইটেরিয়ায় ধরতে হবে। উনিকে তাহলে প্রশাসক হিসেবে ব্যর্থ আপনি বলতে চান? ফুল ব্যর্থ আমি বলবো না, তবে আমি সফলও বলবো না, ব্যর্থ বলবো না। সফল এবং ব্যর্থতার একটা মাঝামাঝি স্টেজ আছে, কারণ ওনার যে সুযোগ ছিল বাংলাদেশের এই গণ অভ্যুত্থান বিপ্লব পরবর্তী বাংলাদেশকে একেবারে আমূল বদলে দেওয়ার, সিঙ্গাপুরের লি কুয়ান ইউ কিংবা মালয়েশিয়া মাহাথির মোহাম্মদের মতো কিংবা দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার মতো, সেটা কিন্তু পারেন নাই। আপনারই শিষ্য, আপনার একসময় আপনার সাথে সাথে থাকতেন এবং তারা নতুন দল গঠন করেছেন এনসিপি, নাহিদ ইসলামকে নিয়ে আপনার মন্তব্য? নাহিদ ইসলাম আন্দোলন সংগ্রামে একটা সাহসী ভূমিকা রাখার কারণে তরুণদের প্রেরণা, এবং আমার সাথে 2019 সালে ডাকসুতে সাংস্কৃতিক সম্পাদক পদে ছিলেন। কথা কম বলে, কিন্তু ভালো বুদ্ধিমান ছেলে, নেতৃত্ব এবং রাজনীতির কৌশল বুঝে। আপনার আমাদের একজন শিক্ষক আছেন, আপনার এই রাজনীতির এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, আসিফ নজরুল ইসলাম। আসিফ নজরুল স্যার সম্পর্কে আপনার? আসিফ নজরুল স্যার সম্পর্কে যদি আমি ব্যক্তিগতভাবে বলি, তাহলে যে আমরা সবচেয়ে ঋণী, কারণ আমরা 2018 সাল থেকে যখন অত্যন্ত একটা প্রতিকূল সময় আন্দোলন সংগ্রাম করি, উনি ব্যক্তিগতভাবে এক শিক্ষক, অনেকে আমাদের পাশে দাঁড়িয়েছেন, সহযোগিতা করেছেন, বাট হি ওয়াজ দ্য অনলি পারসন যে অলওয়েজ সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আমাদেরকে এনকারেজ করেছেন, হাল না ছেড়ে দেওয়ার জন্য উৎসাহিত করেছেন এবং বিভিন্নভাবে সাপোর্ট করেছেন। এবং প্রকৃত অর্থে গত এই 1.5 দশকের মধ্যে কিন্তু এই বিরোধী মতের লোকজনের পক্ষে উনি একটা ভয়েস ছিল। সো আমি বলতে পারি এক কথায় যে একজন আদর্শ শিক্ষক, এবং শিক্ষক পরবর্তী সময়ে তিনি আপনার সরকারের পার্ট হয়েছেন, গুরুত্বপূর্ণ 3টা মন্ত্রণালয় পেয়েছিলেন, এখন 2টো মন্ত্রণালয় সামলাচ্ছেন, আইন মন্ত্রণালয়। সেই দিক থেকে আমি মনে করি ওনার মন্ত্রণালয়ের দিক থেকে উনি অনেকখানি সফলতার পরিচয় দিচ্ছেন, এবং এই ফ্যাসিবাদের বিচার সম্পন্ন করে বাকিটুকু দিবেন। আমরা যদি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সম্পর্কে একটু জিজ্ঞাসা করি। অসাধারণ একজন মানুষ, ব্যক্তিত্ব, মিশুক, ছোট বড় সবাইকেই দেখলে আপনার একেবারেই বুকে আগলে নেন, এবং জামাতকে বলা চলে বা জামাতের রাজনীতিকে এই গত 1 দশকের ক্ষেত্রে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে আমি মনে করি ওনার একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে, এবং আশা করি যে আগামীতে বিশেষ করে হয়তো বিরোধী দলীয় নেতার আসনে বসতে পারেন। আমরা যদি একটু আপনার আক্রমণের যে জায়গায় শিকার হলেন জিএম কাদের, জাতীয় পার্টি, ওনার সম্পর্কে যদি আপনি একটু জিজ্ঞেস করি। সেটা আমি বললে যে অত্যন্ত সুবিধাবাদী এবং ব্যক্তিত্বহীন বলতে হবে। কারণ হচ্ছে যে জাতীয় পার্টির যে সুযোগ বাংলাদেশে ছিল রাজনীতিতে ভূমিকা রাখার, ওনারা কিন্তু রাখেন নাই, বরং যেটা বলে শেখ হাসিনার আঁচলের নিচে থেকেই আসলে হালুয়া রুটি ওনারা খাওয়ার রাজনীতিটা করেছেন। যেই কারণেই উনি কিন্তু মেধাবী মানুষ, বুয়েটে পড়েছেন, কিন্তু উনি যে রাজনীতিটা করেন সেটা অত্যন্ত সুবিধাবাদী এবং একটা ব্যক্তিত্বহীন রাজনীতি। ধন্যবাদ প্রিয় অতিথি। আসলে আমাদের একেবারে শেষ মুহূর্তে আমরা কথা বলবো আরো একদিন নিশ্চয়ই এই সব রাজনীতি, সামনে ভোট আছেন, সো এই ভোট নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমাদের প্রিয় অতিথি নুরুল হক নুরু ভাই,
ডাকসুর সাবেক বিপি। আসলেই কি দিন শেষে আমাদের এখনো প্রশ্ন যে আসলেই কি নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে কি হচ্ছে না, সেই প্রশ্নের জবাব খুঁজবো আমরা আগামী পর্বে কোনো বিশেষ কোনো অতিথি নিয়ে। সেই পর্যন্তই ভালো থাকবেন।